বিএনপির গুলশান অফিসের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। এর পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে প্রজেকশন, দেখতে পাচ্ছেন আপনারা, পরে এটা কপিও পেয়ে যাবেন। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থা যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89। চিত্র 2 আসছে। খাদ্য মূল্যস্ফীতি 12.92। তাছাড়া গ্রামের 12.63%, তুলনায় শহরে 13.55% খাদ্য মূল্যস্ফীতির আরও প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে 1 নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। 2, বর্তমানে নিম্নমুখী 5.82% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে। এর অর্থ হল অর্থনৈতিক গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরও কমে যাবে, বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে, যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতি 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা, তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব
এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17,00,000। বর্তমানে আরোপিত নতুন কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। 2022-24 সালের ডিসেম্বর পর্যন্ত কোন মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ সীমিত আয়ের